প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, গতকাল 12ই মার্চ ছিল ওয়ার্ল্ড কিডনি ডে। এই বছরের প্রতিপাদ্য ছিল ক্রনিক কিডনি ডিজিজ ইন ডিসঅ্যাডভান্টেজড পপুলেশন, অর্থাৎ দীর্ঘস্থায়ী কিডনির রোগকে প্রাধান্য দিয়েই এই বছরের প্রতিপাদ্য সাজানো হয়েছে। আমরা জানি যে ক্রনিক কিডনি ডিজিজ অনেকটাই সাইলেন্টলি আমাদের শরীরে প্রোগ্রেস করে। অনেক ক্ষেত্রে রোগীরা কিন্তু নিজেরাই বুঝতে পারেন না যে তিনি ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত। তো এই জন্যই কিন্তু আসলে প্রয়োজন যে আর্লি ডিটেকশন আমরা যেটাকে বলে থাকি, যে অর্থাৎ খুব দ্রুততম সময়ের মধ্যে ডিটেক্ট করা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা। তো এই বিষয়গুলো নিয়েই আজকের পর্বে আমরা সার্বিকভাবে আলোচনা করব। এছাড়া এখন যেহেতু পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে কিডনি রোগীদের করণীয় কি, তাদের আসলে কি কোনো ধরনের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিনা, এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ। আসসালামু আলাইকুম। বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা কিডনি রোগ বিষয়ে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারছেন। যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ সিফাত। আচ্ছা, আমি যেটা দিয়ে আজকে শুরু করলাম যে ওয়ার্ল্ড কিডনি ডে ছিল গতকালকে, এবং এই বছরের প্রতিপাদ্যটাও আমি দেখলাম যে সিকেডিকে কেন্দ্র করে সাজানো হয়েছে। যে সিকেডিকে বলা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজড পপুলেশনে যে সিকেডি হয়, অর্থাৎ দীর্ঘস্থায়ী কিডনি রোগ, সেটি নিয়ে এবারের প্রতিপাদ্য ছিল। তা আপনার কাছে আমি আরেকটু বিস্তারিত জানতে চাইছি যে আসলে কেন সিকেডিকে এতটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সিফাত। আসলে কিডনি আমাদের শরীরে যে মেটাবলিজমের মাধ্যমে বা বিপাক ক্রিয়ার মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলি তৈরি হয়, কিডনি সেই জিনিসটাকে বের করে দেয় শরীর থেকে। তো কিডনি খারাপ হলে ন্যাচারালি বর্জ্য পদার্থগুলো আমাদের শরীরে জমা হয়ে থাকবে এবং আস্তে আস্তে আমাদের শরীরটা খারাপ হয়ে যাবে। বাংলাদেশে 2019 সালে একটা সমীক্ষা করা হয়েছিল, 8টি স্টাডির উপর ভিত্তি করে একটা প্রতিবেদন করা হয়েছিল। সেটাতে দেখা গেছে যে বাংলাদেশে 22.48% মানুষের কিডনি রোগ আছে। এর মধ্যে মহিলাদের কিডনি রোগীর সংখ্যা বেশি, 25%, এবং পুরুষ হচ্ছে 20%। তাহলে আমাদের দেশে যত মানুষ আছে, 17 কোটি দেশে, এই দেশে যে 17 কোটি মানুষ আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 3,82,00,000 মানুষের কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। এত বিশাল একটা পপুলেশন যেহেতু কিডনি রোগে আক্রান্ত, সেজন্য আমাদের এবারে যে প্রতিপাদ্য বিষয়টা ওয়ার্ল্ড কিডনি ডেটা আসলে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজির আন্ডারে, এবং এবার 20তম ওয়ার্ল্ড কিডনি ডে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরনীরে। এটা হচ্ছে আমরা আসলে সবাই চাই যে আমাদের কিডনিটা সুস্থ থাকুক, এবং যেহেতু এখন গ্লোবাল ওয়ার্মিং অনেক বেশি হচ্ছে এবং আমাদের দেশে যারা লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে আছে, যারা নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তাদের বেশ কিছু সংখ্যক জনসংখ্যা অতিরিক্ত গরমে কাজ করে, অনেক রোদের মধ্যে চাষাবাদ করছে, অনেক রোদের মধ্যে কলকারখানায় কাজ করছে, অথবা কয়লার খনিতে কাজ করছে, অথবা লম্বা সময় ধরে গরমের মধ্যে কাজ করছে, মাঠে কাজ করছে, কিন্তু তাদের হাইড্রেশন হচ্ছে না, তারা পানি কম পরিমাণে খাচ্ছে, এবং এই হাইড্রেশন কম হওয়ার কারণে কিডনিতে রক্ত চলাচল কমে যাচ্ছে এবং আস্তে আস্তে কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে। এবং এই হাইড্রেশনটা যাতে প্রপারলি হতে পারে, এবং গরমের মধ্যে একজন মানুষ যদি কাজও করে থাকে, সে যাতে একটা রেস্ট নেওয়ার ব্যবস্থা করতে পারে, তার যাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকে, সেই দিকটা দেখাটা, কনসার্ন যে জায়গাটা, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা হচ্ছে আমাদের হাইড্রেশন মেনটেন করাটা খুব জরুরি দরকার। এটা একটা। সাধারণত দেখা গেছে যে সেন্ট্রাল আফ্রিকা আর সাউথ ইস্ট এশিয়া, ইকুয়েটরিয়াল রিজনে, বিষুবরেখার উপর যে জায়গাগুলি আছে, সেসব দেশের মানুষদেরই অতিরিক্ত গরমে কাজ করার যে ব্যাপারটা তাদের করতে হয়, তারা করতে বাধ্য হয়। এবং গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্বে যে বৈশ্বিক
উষ্ণতা বেড়ে যাচ্ছে, এই বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে এবং এয়ার পলিউশন, তুমি জানো হয়তো যে এনভায়রনমেন্টাল যে পলিউশন, ঢাকা সিটি হচ্ছে অনেক পলিউটেড। ঢাকা সিটি এখন পৃথিবীতে সেকেন্ড অথবা বায়ু দূষণের শীর্ষে, হ্যাঁ বায়ু দূষণ ঢাকা সিটি অনেক বেশি। তো ন্যাচারালি এত বায়ু দূষণ থাকলে সেটা কিডনির উপর এফেক্ট করবে। এবং বন্যার ফলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে বন্যাটা হচ্ছে বা খরা হচ্ছে, সেই বন্যাতে যে পানিবাহিত রোগগুলো হচ্ছে, সেই রোগগুলোর কারণেও কিন্তু কিডনি খারাপ হচ্ছে। তো আর হচ্ছে যে ডায়ালাইসিস হচ্ছে, ডায়ালাইসিস যে পেশেন্টরা নিচ্ছে, প্রতিটা ডায়ালাইসিস 600 লিটারের মতো পানি খরচ হচ্ছে এবং কার্বন নিঃসরণ হচ্ছে ডায়ালাইসিস মেশিন দিয়ে। সেই কার্বন নিঃসরণের জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে এই ডায়ালাইসিসটা যাতে কার্বন নিঃসরণ ছাড়া ডায়ালাইসিসের ব্যবস্থা আমরা করতে পারি, এবং ডায়ালাইজার যেটা ব্যবহার করা হয়ে থাকে সেই ডায়ালাইজারটা যাতে আমরা রিইউজ করতে পারি, 2বার বা 3বার ব্যবহার করলে প্লাস্টিক বর্জ্যগুলোকে আমরা যাতে বর্জ্য ব্যবস্থাপনা যেটা বলি, সেই বর্জ্য ব্যবস্থাপনা যদি ভালোভাবে করতে পারি, তাহলে দেখা গেছে যে এই জিনিসগুলো থেকে যে কিডনি খারাপ হচ্ছে মানুষের, সেই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো, প্রতিরোধ করার একটা সুযোগ থাকে। আর সারা পৃথিবীতে প্রায় 85 কোটি মানুষের হচ্ছে কিডনির সমস্যা রয়েছে। তো এত বড় একটা জিনিস, আগে ছিল আরো 10 বছর আগেও ছিল 27তম স্থানে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কিডনি, ক্রনিক কিডনি ডিজিজটা 27তম স্থানে ছিল। এখন সেটা 8ম স্থানে চলে আসছে, শীর্ষ 10, হ্যাঁ এখন শীর্ষ 10-এ চলে আসছে, 8ম স্থানে চলে আসছে, এবং 2040 সালে দেখা গেছে যেটা 5ম স্থানে চলে যাবে। তাহলে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এই ক্রনিক কিডনি ডিজিজটা আসলে খুব অ্যালার্মিং হয়ে যাচ্ছে। সেজন্য এটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, আমরা প্রোগ্রেশনটাকে যাতে থামিয়ে দিতে পারি, সেটার জন্যই এবারে আমাদের সচেতনতা বৃদ্ধি করার জন্যই ওয়ার্ল্ড কিডনি ডে থিমটা সেটা। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড এটার বার্ডেনটা, মানে আমরা যেটাকে বলি গ্লোবাল বার্ডেন, সেটা অনেক বেশি। এবং আপনি বাংলাদেশের যে পরিসংখ্যানটা বললেন যে প্রায় 4 কোটি, মানে 4.25 কোটি পপুলেশন কোনো না কোনো ভাবে তারা কিডনি রোগে আক্রান্ত। এবং এর মধ্যে যদি স্পেসিফিক ভাবে ক্রনিক কিডনি ডিজিজের কথা বলি, যেটা দীর্ঘস্থায়ী ভাবে কিডনিকে বিকল করে এবং ধীরে ধীরে প্রোগ্রেসটা হয়, মানে আপনি একটু আগে আমাকে বলছিলেন যে জিএফআর 30-এর নিচে নামার আগ পর্যন্ত রোগী বুঝতেই পারে না যে তার শরীরে এত বড় একটা রোগ বাসা বেঁধেছে। এবং নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা বাংলাদেশের অবস্থান চিন্তা করলে আমরা দেখি যে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগীর সংখ্যা অনেক বেশি, মানে এই দুটো ডিজিজের বার্ডেন আমাদের অনেক বেশি। তো যাদের ডায়াবেটিস হাইপারটেনশন আছে এবং সেটা অনিয়ন্ত্রিত, তাদের ক্ষেত্রেও তো কিডনি রোগ হবার ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা তো তেমনই বলি যে একটা মানুষের যে কিডনি খারাপ হচ্ছে সে কিভাবে বুঝবে, তার তো একটা বুঝার ব্যাপার আছে যে আমার কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে। এবং কিডনি খারাপ হতে কিন্তু বলা হয়ে থাকে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের, যদি মানুষটা সুস্থ হয়ে আছে, তার কোনো কোমরবিডিটিস হয়তো আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, বা বংশগত কিডনির সমস্যা আছে, অথবা অন্যান্য কিডনি ডিজিজ বা অন্যান্য রোগ আছে, দেখা যায় 3 মাস বা তার বেশি সময় ধরে যদি তার কিডনি স্ট্রাকচারাল কাঠামোগত পরিবর্তন অথবা ফাংশনাল কর্মগত ফাংশনাল যে ডিসএবিলিটি সেটা যদি নষ্ট হয়ে যায়, কিডনির যে ফাংশনাল ক্ষমতাটা নষ্ট হয়ে যায় 3 মাসের বেশি সময় ধরে, তখন কিন্তু তাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ হিসাবে আখ্যায়িত করি। এবং এটা বোঝা যাবে হচ্ছে আসলে এটা কোনো, যেহেতু লক্ষণগুলো ইজিএফআর 30-এর নিচে না নামলে লক্ষণ প্রকাশ পায় না, তাহলে আমাদের অবশ্যই উচিত যে প্রতি 6 মাস অন্তর, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং প্রেশার আছে, যাদের বংশগত কিডনি রোগ আছে, যা ফ্যামিলিতে যাদের কিডনির সমস্যা আছে, অথবা রেনাল স্টোন ডিজিজের পেশেন্ট, অথবা যার বারবার প্রস্রাবী ইনফেকশন হচ্ছে, বিশেষ করে মহিলাদের বারবার প্রস্রাবী ইনফেকশন হচ্ছে, অথবা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বলি, যে 2 দিকেই কিডনি থেকে প্রস্রাব বের হয়ে রাস্তা ব্লক হয়ে গেছে, তাদেরকে অবশ্যই এটা মনিটর করতে হবে, একটা সময় পর্যন্ত মনিটর করতে হবে। এবং এটা খুবই বাংলাদেশের সব জেলা সদরগুলোতে এবং বড় বড় হাসপাতালগুলিতে তো অবশ্যই, সদর হাসপাতালগুলিতে, উপজেলাগুলিতে চলে গেছে যে একটা ইউরিন রুটিন এক্সামিনেশন, যদি ইউরিনে প্রস্রাবের সাথে প্রোটিন যায়, এটা হচ্ছে প্রাথমিক একটা বিষয় যেটার থেকে আমরা ধরতে পারি যে হ্যাঁ ওনার কিডনিটা খারাপ হচ্ছে। একটা হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও অথবা ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন, কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে এটা ধরার জন্য ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন অথবা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, সাথে একটা সিরাম ক্রিয়েটিন এবং আলট্রাসোনোগ্রাম। কিডনির আলট্রাসোনোগ্রাম করলে দেখা যাবে যে দুটো কিডনি ছোট হয়ে গেছে, অথবা কিডনির যে চেহারাটা, কিডনির যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা ড্যামেজ হয়ে গেছে, সেরকম দেখলে। এবং একটা মানুষ
মানুষের যদি 3 মাসের বেশি সময় ধরে কিডনি দিয়ে প্রোটিন যায় এবং ক্রিয়েটিনিনটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন তাকে অবশ্যই চিন্তা করতে হবে যে তার কিডনি খারাপ অর্থাৎ হয়েছে। আপনি কিন্তু অলরেডি ঝুঁকিপূর্ণ গ্রুপে কারা আছে সেটা কিন্তু আপনার হ্যাঁ, আলোচনায় ঝুঁকিপূর্ণ উঠে এসেছে। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ গ্রুপে তো এখন তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যারা হচ্ছে এই গরমের মধ্যে কাজ করে তারা একটা ঝুঁকিপূর্ণ গ্রুপ। আর বাংলাদেশের ফিমেলরাও কিন্তু ফিমেল কিডনি রোগীর সংখ্যা অনেক বেশি, 25%। এটার আসলে কারণটা কি যে ফিমেলদের মধ্যে কেন বেশি হচ্ছে? হ্যাঁ, 25%ই কিন্তু ফিমেল গ্রুপ, আর 20% 20% হচ্ছে মেল গ্রুপ। এখন মহিলাদের কেন কিডনি সমস্যা বেশি হচ্ছে, এটা কিন্তু মহিলাদের বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশের মহিলাদের সচেতনতার অভাব। মানে একটা পপুলেশন, একটা গ্রুপ অফ পপুলেশন তাদের সচেতনতা সেরকম নেই বললেই চলে। এবং দেখা গেছে যে পরিবারের একজন পুরুষ সদস্য অসুস্থ হলে আমরা যত তাড়াতাড়ি সেই পুরুষ সদস্যকে হাসপাতালে নিয়ে যাই, মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেটা যথেষ্ট ডিলে হয়, দেরি হয় তাকে নিতে, এবং তার যে চিকিৎসা ব্যবস্থা সেটাও দেরি হয়। এবং বাংলাদেশে ডায়াবেটিস এবং প্রেশারের রোগী মহিলাদেরই বেশি। এবং মহিলাদের প্রসবজনিত বাচ্চা হওয়ার সময় যে জটিলতাগুলো হয়, প্রসবজনিত জটিলতার কারণে কিন্তু কিডনি ফেলিওর হতে পারে। প্রথমে অ্যাকিউট কিডনি ইনজুরি, অস্থায়ীভাবে কিডনি খারাপ হয় এবং পরবর্তীতে স্থায়ীভাবে কিডনি খারাপ হতে পারে। তো প্রসবজনিত জটিলতা আমাদের অনেক বাচ্চা, অনেক গ্রামে অনেক বাচ্চা বাসায় ডেলিভারি হয় এবং অবস্টেট্রিক লেবার থাকে, তাদের হচ্ছে অনেক লম্বা সময় ধরে বাচ্চা হচ্ছে, সেই জিনিসটার জন্য কিন্তু কিডনি খারাপ হয়ে যেতে, সেপটিক অ্যাবর্শন, সেটা কিডনি খারাপ হতে পারে। আর হচ্ছে মহিলাদের যেটা নিউট্রিশনের অভাব, ছোটকাল থেকে মহিলাদের রানের মাংসটা ঠিক আছে ছেলে খাক, বা ভালো যে জিনিসটা সেটা ছেলেটা খাক, এই জিনিসটা যে আমাদের দেশে এখনো কিছু কিছু শ্রেণীর মধ্যে রয়ে গেছে, এই জিনিসটা আমাদের আসলে পরিবর্তন করাটা খুব দরকার। মহিলাদের নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি, পুষ্টিগত যে ডেফিসিয়েন্সিটা আছে সেটার জন্য, ম্যালনিউট্রিশন আছে সেটার জন্য কিন্তু কিডনি খারাপ হচ্ছে। এতগুলো জটিলতার কারণেই বাংলাদেশে দেখা গেছে যে 25% মহিলাদের কিডনি খারাপ। আচ্ছা, ম্যালনিউট্রিশনের কথা যেহেতু এসেছে, এখন আমাদের ফুড হ্যাবিটে কিন্তু অনেক পরিবর্তন এসেছে, বিশেষ করে একটু শহর কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি যে আমরা এখন যে ধরনের খাবারে অভ্যস্ত, দেখা যাচ্ছে আমাদের খাবারে ফাস্ট ফুড এবং বিভিন্ন ধরনের প্রসেসড এবং প্রিজারভেটিভ দেওয়া খাবারের প্রচলনটা এখন, মানে শহরগুলোর কথা আমি বলছি, এবং আমাদের খুব অল্প বয়সী বাচ্চারাও কিন্তু এই ধরনের খাবারগুলোতে বেশি অভ্যস্ত থাকে। তো এই যে ওভার নিউট্রিশনের একটা বিষয়ও কিন্তু এখানে চলে আসে, এটা আসলে কিডনির উপর কতটুকু প্রভাব ফেলছে? ধন্যবাদ। আমি এখন প্রায় বলে থাকি যে এখন যে পপুলেশনটা বাচ্চা আছে, এই জেনারেশন যেটা বাচ্চা আছে এবং যারা শহরে বড় হচ্ছে এবং যারা খুব সহজেই ফাস্টফুড পেয়ে যাচ্ছে, কোক, ফান্টা এগুলো খাচ্ছে, তারপরে পিৎজা, বার্গার এইসব জিনিস খাচ্ছে, বেশি পরিমাণে প্রোটিন খাচ্ছে, বেশি পরিমাণে চিজ খাচ্ছে বা লবণাক্ত খাবার, চিপস এগুলো খাচ্ছে, তাদের কিন্তু 20 বছর পরে যে একটা বিরাট শতাংশ মানুষের কিন্তু কিডনি খারাপ হয়ে যাবে। কেন? আমাদের প্রোটিন খাওয়ার মাত্রাটা অবশ্যই এরকম রাখতে হবে যে আমার যত কেজি ওজন আমি তত গ্রাম প্রোটিন খাবো। সে আমার ওজন যদি 50 কেজি হয় তাহলে আমি সারাদিনে 50 গ্রাম পর্যন্ত প্রোটিন খাবো, এর বেশি না। এবং দেখা গেছে যে হায়ার অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে অনেকেই জিমে যাচ্ছে, ছেলেরা 18 বছর 20 বছর হলেই জিমে যাচ্ছে, মেয়েরাও যাচ্ছে, এবং ওখানে প্রোটিন ড্রিঙ্ক পাওয়া যায়। সেই জিনিসটা তো একেবারেই খাওয়া উচিত না, একেবারেই না। প্রোটিন ড্রিঙ্কটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং প্রোটিন ট্রেনাররা বলে দেয় যে প্রোটিন বেশি করে খেতে, কিন্তু সেই প্রোটিনটা খাওয়াটা লিমিট করতে হবে। ওটা লিমিট না করলে কিন্তু আলটিমেটলি কিডনির উপর অনেক বেশি প্রেশার হবে, এত বেশি প্রোটিন কিডনি হজম করতে পারবে না এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাবে এবং আস্তে আস্তে করে কিডনিটা খারাপ হয়ে যায়। এবং লবণাক্ত খাবার, যেটা আমরা বলি যে চিপস, তারপরে মেয়োনেজ, চিজ, এসব জিনিসে লবণ অনেক বেশি থাকে এবং এসব খাবার সাধারণ সব মানুষেরই যত কম সম্ভব অ্যাভয়েড করতে হবে। এটা একটা জিনিস। আর হচ্ছে কোক, ফান্টা, মানে সফট ড্রিঙ্কস, প্রচুর পরিমাণে অনেক বাসায় এরকম আছে যে বাচ্চারা পানির বদলে কোকই খাচ্ছে, ফ্রিজের মধ্যে কোকই আছে। তো এদের কিন্তু আলটিমেটলি ক্রনিক রেনাল স্টোন ডিজিজ হবে। কারণ আমার সৌদি আরবে অনেক পেশেন্ট আছে যারা আসেই হচ্ছে যে তাদের স্টোন হয়েছে। এখন সৌদি আরব তো গরমের দেশ, ওদের হাইড্রেশনের একটা সমস্যা থাকে এবং ওই দেশে পানির চেয়ে দেখা যায় যে কোকের দাম কম, তো ওরা ওটা খায়। তো আসলে আমরা তখন বলে দিই যে আপনি এটা একদমই অ্যাভয়েড করবেন যে সফট ড্রিঙ্কস, এবং আমাদের ইন জেনারেল পপুলেশনে সফট ড্রিঙ্কস অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং রোজা রেখে তো কোনোভাবেই ইফতার ভাঙার সময় সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস এগুলো কিছুই খাওয়া যাবে না। ইফতার শুধু নর্মাল পানি খেয়ে ইফতার ভাঙাটা বেটার অপশন। শরবত বা বেশি চিনি দিয়ে সুগারি ড্রিঙ্কসগুলো, এগুলো ইফতার ভাঙার সময় না খাওয়াটাই বেটার অপশন। আচ্ছা, এখন রোজার সময় যেহেতু, এবং যারা ইতিমধ্যে কিডনি রোগে আক্রান্ত, বিশেষ করে সিকেডির যে পেশেন্টরা আছেন, তাদের জন্য আসলে কি রোজা পালনে কোনো ধরনের বিধি নিষেধ, রেস্ট্রিকশন আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ,
আর কারা রোজা রাখতে পারবে, মানে কিডনির পেশেন্টরা তো আমাকে জিজ্ঞেস করে যে আমি কি রোজা রাখতে রোজা পারবো রাখতে কি পারবেন পারবো না, কিনা। এটাই তো মেইন জিনিস। তো দেখা গেছে যে আমরা দেখি যে স্টেজ 1 থেকে স্টেজ 2-তে যারা আছে, স্টেজ 1, 2 অথবা 3 পর্যন্ত, কিছু কিছু স্টেজ 1 থেকে 3 পর্যন্ত তারা হচ্ছে রোজা রাখতে পারবে। এখন স্টেজিংটা কি? স্টেজিং হচ্ছে কিডনির যে ক্রনিক কিডনি ডিজিজের যে পেশেন্টগুলো তাদেরকে আমরা 5টা স্টেজে ভাগ করে ফেলি। স্টেজ 1 হচ্ছে যাদের ইজিএফআর কিডনির ফাংশনটা মাপার একক তাদের 90-এর উপরে থাকে, তারা স্টেজ 1, এবং 60 থেকে 89 পর্যন্ত হচ্ছে স্টেজ 2, এবং 30 থেকে 59 পর্যন্ত হচ্ছে স্টেজ 3, এবং 15 থেকে 29 পর্যন্ত হচ্ছে স্টেজ 4, 15-র নিচে হচ্ছে স্টেজ 5। তো স্টেজ 1 আর 2-কে রোজা রাখা, যাদের ইজিএফআর 60-এর নিচে, তাদের রোজা রাখায় কোনো বাধা তেমন নাই। বাট স্টেজ 3, 4, 5 এদেরকে আমরা অবশ্যই, যাদের ইজিএফআর 60-এর নিচে অথবা 30-এর নিচে, তাদেরকে আমরা রোজা রাখতে নিষেধ করে দিই যে আপনি রোজা রাখবেন না। রোজা রাখলে ডিহাইড্রেশন হবে, এবং ডিহাইড্রেশন হলে আপনার সিরাম ক্রিয়েটিনিন বাড়বে, এবং কিডনিতে যে রক্ত চলাচল সেটা কমবে, এবং সিরাম ক্রিয়েটিনিন বাড়বে, সেটা আপনার জন্য ভালো জিনিস হবে না। তো আমরা সবসময় মানা করে দিই যে আপনি এই স্টেজে রোজা রাখবেন না। আর হচ্ছে ডায়ালাইসিসের পেশেন্ট, যে ডায়ালাইসিসে আমি ডায়ালাইসিস নিচ্ছি, আমি কি রোজা রাখতে পারবো কিনা। তো ডায়ালাইসিসের পেশেন্টরা রোজা না রাখা ভালো, কিন্তু রোজা যদি রাখতে ইচ্ছা করে তাহলে যেদিন ডায়ালাইসিস থাকবে না, সাধারণত আমরা জানি যে হিমোডায়ালাইসিস সপ্তাহে 3টা সেশন নিতে হয় 4 ঘন্টা করে, একদিন পরপর 3টা সেশন, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতিবার নিবে, এবং যেদিন তার রোজা ডায়ালাইসিস থাকবে না সেদিন সে রোজা রাখতে পারবে। এবং রোজা রাখলে তার হাইড্রেশনটা অবশ্যই মেনটেন করতে হবে। যারা কিডনির পেশেন্ট রোজা রাখবে বা রোজা রাখবে না তাদেরকে অবশ্যই লবণ জাতীয় খাবার একদম বন্ধ করে দিতে হবে, আলগা লবণ খাবে না। ফসফেট যেখানে বেশি আছে, যেসব খাবার, যেমন দুধ জাতীয় খাবারে ফসফেট বেশি, দুধ, তারপর হচ্ছে দই, তারপর হচ্ছে ফিরনি, সেমাই, পায়েস, এসবে ফসফেট বেশি থাকে, দুধ জাতীয় খাবার একদম অ্যাভয়েড করবে। সোডিয়াম বেশি আছে এরকম খাবার, লবণটা অ্যাভয়েড করবে। এবং ম্যাগনেসিয়াম যে মেনটেন করার ব্যাপার আছে, ম্যাগনেসিয়াম রিচ কিছু কিছু ফুড আছে সেগুলো খাবে, কিছুটা মেনটেন করবে। এবং ইলেকট্রোলাইটস ব্যালেন্স মেনটেন করাটাই কিন্তু রোজার সময় কিডনি রোগীদের জন্য মেইন সমস্যা হচ্ছে। দেখা গেছে যে সে রোজা রাখছে, তারপর তার ডিহাইড্রেশন হলো, তারপর তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো, তারপর সে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেল, সোডিয়াম কমে গেল অথবা পটাশিয়াম অনেক মেডিকেল ইমার্জেন্সি চলে আসলো। তো সেই জন্য আমরা বলি যে আপনি যখন স্টেজ বেশি অ্যাডভান্স স্টেজে চলে যাবে, আপনি অবশ্যই রোজা রাখবেন। এবং পটাশিয়াম কন্টেনিং যেসব খাবার, ডাবের পানি, বেশি ফল, কলা, এসব জিনিসগুলো অ্যাভয়েড করবে, পটাশিয়াম যাতে না বেড়ে যায়। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে আলোচনায় ফিরছি আবার একটি বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে আছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজের চিকিৎসা এবং এর প্রতিরোধের যে উপায়, সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আলোচনা করছি। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ, বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। বিরতি শেষে আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতিতে যাবার আগে আপনি হাইড্রেশন নিয়ে কথা বলছিলেন, এবং আসলে মানে কিডনি রোগীদের পানীয় বা তারা আসলে কি খাবে বা কি খাবে না সেই বিষয়গুলো নিয়ে বলছিলেন। তো এখন একটু যদি ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস নিয়ে কথা বলি, যে রোজায় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের মুখরোচক ইফতারের বেশ একটা প্রচলন থাকে, আমরা একটু ভাজা পোড়া খেতে ভালোবাসি, তো এই খাবারগুলো আসলে কিডনি রোগীদের জন্য কতটুকু মানে ওয়াইজ হবে? আসলে কিডনি রোগীদের জন্য তো খাওয়ার অনেক রেস্ট্রিকশন থাকে। আমি বলবো কিডনি রোগীদের সাথে সাথে সাধারণ যেসব পপুলেশন আছে তাদেরও একটু রেস্ট্রিকশন মেনটেন করাটা বেটার অপশন। কারণ আমাদের রোজার মধ্যে যে আমাদের ভাজাভুজি খাওয়ার যে একটা মহাপর্ব চলে, সেই জিনিসটা যত অ্যাভয়েড করতে পারবো সেটা আমাদের শরীরের জন্য অবশ্যই বেটার হবে। এবং কিডনি রোগীদের জন্য পেঁয়াজু, বেগুনি, ছোলা, মটর, ঘুগনি, হালিম, তারপর জিলাপি, এসব যে ডাল জাতীয় যেসব খাবার, সেসব খাবার একেবারেই কিডনি রোগীরা খেতে পারবে না, না খাওয়াটাই ভালো। আমি বলি যে বেগুনি অথবা পাকোড়া যদি আপনার খেতে ইচ্ছা করে, তাহলে আপনি চালের গুঁড়ো দিয়ে বেগুনিটা অথবা পাকোড়াটা চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন বেসনের বদলে। এটা একটা। আর হালিম, ছোলা এগুলো একেবারেই খাবে না, কারণ এগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে। ভাজাভুজিটা কিডনি রোগীরা এবং জেনারেল পপুলেশন যারা আছে, সাধারণ মানুষ, আমাদের সবাইরই আসলে অ্যাভয়েড করা উচিত, না খাওয়াটাই বেটার। তার বদলে আমরা চিড়া খেতে পারি, বা সফট খিচুড়ি, নরম করে খিচুড়ি রান্না করে
খেতে পারি, একটা ফলের একটা মিক্সড ফলের যে ডেজার্ট সেই জিনিসটা খেতে পারি। যদিও কিডনি রোগীদের জন্য ফলটাও রেস্ট্রিকশন থাকে যে পার্টিকুলার কতগুলো ফল ছাড়া কিডনি রোগীরা সেসব ফল খেতে পারে না। তো কিডনি রোগীরা যেসব ফল খেতে পারবে সেগুলো হচ্ছে আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস আর পাকা পেঁপে। এই 5 ধরনের ফল দিয়ে ওরা একটা মিক্সড ডেজার্ট সালাদের মতো করে সাথে শসা দিয়ে খেতে পারে আর কি। আর পানির যে ব্যাপারটা সেটা যদি যাদেরকে ডক্টর যারা বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে আছে দেখাচ্ছে তারা যতটুকু পানি লিমিট করে দিয়েছে সেই অতটুকু লিমিটের মধ্যে 1.5 থেকে 2 লিটারের মধ্যেই থাকতে হয়। এবং সেই পানিটা যারা রোজা রাখবে স্টেজ 1 এবং স্টেজ 2-তে আছে তাদের তো পানির মাত্রাটা একটু বেশি থাকে, 2 থেকে 2.5 লিটার পর্যন্ত থাকে। তারা সেহরিতে কিছুটা পানি খাবে এবং ইফতারের পর থেকে পরের দিন সেহরি পর্যন্ত যতটুকু সময় পাওয়া যায় সেই সময়টার মধ্যে হাইড্রেশনটা মেনটেন করাটা খুব জরুরি। আমরা এবার হাইড্রেশনের উপর ওয়ার্ল্ড কিডনি ডেতে হাইড্রেশনের উপর অনেক বেশি জোর দিচ্ছি, কারণ হাইড্রেশন মেনটেন করা না গেলে কিডনি কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, হাইড্রেশন বলতে কি শুধুমাত্র প্লেন ওয়াটারকে বোঝানো হচ্ছে? প্লেন ওয়াটার, হ্যাঁ, হাইড্রেশন সাধারণত প্লেন ওয়াটারকে আমরা বুঝি। এবং হাইড্রেশন মেনটেন করার জন্য যে কিছুক্ষণ পর পর যে একটা অ্যামাউন্টের পানি খাওয়ার ব্যাপারটা আছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ সাধারণত যারা গরমে কাজ করে তাদের 4 থেকে 5 লিটার পর্যন্ত পানি খাবে গরমকালে, এবং সুস্থ স্বাভাবিক মানুষ 3.5 থেকে 4 লিটার বা 4.5 লিটার পর্যন্ত পানি, যাদের কিডনি রোগ নেই তারা খেতে পারবে। কারণ কিডনি রোগকে প্রিভেন্ট করতে হলে, প্রতিরোধ করতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই কিছু নিয়মকানুন মেনটেন করতে হবে। সেই নিয়মকানুনের মধ্যে একটা হচ্ছে হাইড্রেশন মেনটেন করা। 2 নম্বর হচ্ছে খাবার দাবার, যেসব খাবারে ইউরিক অ্যাসিড অনেক বেশি থাকে সেসব খাবার দাবার অ্যাভয়েড করাটাই ভালো আর কি। রেড মিট, তারপর হচ্ছে কলিজা, গিলা এসব, তারপর হচ্ছে টমেটো, বিনস, বিচি জাতীয় খাবার, টমেটো এবং শিমে, কাটলাই বিচিতে এগুলিতে বেশি ইউরিক অ্যাসিড থাকে, সেই জিনিসগুলো নাইট্রোজেন কন্টেন্টটা বেশি থাকে, সেই খাবারগুলো কিডনি রোগীরা তো অবশ্যই এবং সাধারণ মানুষও অ্যাভয়েড করাটা ভালো। যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তারা ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। 4 মাসের যে গড় ডায়াবেটিস, আমি সবসময় বলি যে আপনি HbA1c এটা 6% মধ্যে রাখবেন, তার উপরে থাকলে অবশ্যই চেষ্টা করে সেটা কমিয়ে নিয়ে আসতে হবে। এবং যাদের প্রেশার থাকবে তাদেরকে অবশ্যই প্রেশারটাকে একটা ওষুধে প্রেশার কন্ট্রোল না হলে 2 অথবা 3টা ওষুধে প্রেশার কন্ট্রোল করতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওনার জন্য কোন প্রেশারের ওষুধ সুটেবল সেটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এবং যাদের সাধারণত প্রোটিন যায়, আমি যে বারবার বলি যে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও আমরা দেখি প্রিলিমিনারি ডায়াগনোসিস অফ ক্রনিক কিডনি ডিজিজ, মানে আমার কিডনি খারাপ আছে না ভালো আছে, যদি কিডনি দিয়ে প্রোটিন যায় তাহলে কিডনি আস্তে আস্তে দুর্বল হচ্ছে, খারাপ হচ্ছে। সেই ক্ষেত্রে যাদের প্রেশার থাকে তাদেরকে প্রোটিন বন্ধ করা কমাইতে পারে বা প্রোটিন যাওয়া বন্ধ করতে পারে, এরকম কতগুলো প্রেশারের ওষুধ আছে, এসি ইনহিবিটর, এআরবি, সাধারণত সেই ওষুধগুলো আমরা দিয়ে দিই প্রেশারের রোগীদেরকে। এবং দেখা গেছে যে ওই প্রেশারের ওষুধগুলোতে তাদের প্রোটিন যাওয়াটা কমে যায় অথবা বন্ধ হয়ে যায়। এটা মানে কিডনি যাতে সেফ থাকে সেভাবে প্ল্যানটা করা হয়, সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে হবে। আর হচ্ছে চর্বি জাতীয় খাবার একেবারে অ্যাভয়েড করতে হবে। সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট, যেটা মাছ, মাংস, দুধ, ডিম, ফল সবকিছু মিলাই যে ব্যালেন্স ডায়েটটা, সেই ব্যালেন্স ডায়েটটা মেনটেন করতে হবে। এখন সবাই কিটো ডায়েট একটা বলে যে একটা চলে আসছে যে হ্যাঁ আপনার ওজন বেশি আপনি কিটো ডায়েট করেন, এটা টোটালি কার্বোহাইড্রেট পরিমাণ ক্ষতিকর। টোটাল কার্বোহাইড্রেটটা বন্ধ করে দিয়ে শুধু প্রোটিনের উপর একটা পেশেন্টকে নিয়ে আসা হয়, নিউট্রিশনিস্টরা সেটা করে ফেলে কিটো ডায়েটে। কিন্তু কিটো ডায়েট পাওয়া, আমি এরকম বহু পেশেন্ট পাচ্ছি যারা কিটো ডায়েট করে এসে কিডনি ফেলিওর নিয়ে আমার কাছে আসছে। এবং এই কিটো ডায়েটটা আমি বলবো অবশ্যই সব মানুষকে অ্যাভয়েড করতে হবে। আপনি অবশ্যই হাঁটাচলা যদি করেন, 2 বেলা যদি এক্সারসাইজ করেন, ফিটনেসের জন্য দৌড়ান, ম্যারাথন করেন, হাঁটেন, ডেইলি 2 বেলা আধা ঘন্টা করে হাঁটেন, তাহলে আপনার এই ডায়েটের উপরে না যে আপনি এক্সারসাইজের উপর চলে যান। মানে ক্যালোরিটা তো আমার বার্ন আউট করতে হবে, যাই খাচ্ছি তা বার্ন আউট করতে হবে। এবং আমাদের বাবা দাদাদের সময় কিন্তু ওনাদের এত অসুস্থতা কিন্তু ছিল না। আপনি দেখেন যে তখন কিন্তু এত এই যে কিটো ডায়েটও ছিল না, কিডনি খারাপ হচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে এই যে বাড়ছে এই জিনিসগুলি, আমাদের অবশ্যই কিটো ডায়েট অ্যাভয়েড করতে হবে। আমরা কিন্তু এখন সচেতনও হচ্ছি, এই যে একটা প্যারাডক্স যে সচেতন হচ্ছি, আমরা শিক্ষিত হচ্ছি, আমরা এত বেশি মানে এই জিনিসটা যারা ওয়েট লস করার জন্য যে কিটো ডায়েটে যাচ্ছে, এই জিনিসটা আমি জোরালোভাবে নিষেধ করছি যে কোনোভাবেই আপনি কার্বোহাইড্রেট বন্ধ করে দিয়ে শুধু প্রোটিন ডায়েটের উপর স্টিক করবেন না। কারণ প্রোটিনটা আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং প্রোটিনটা আপনাকে অবশ্যই যত কেজি ওজন তত গ্রামের বেশি প্রোটিন আপনি খেতে পারবেন না আনলেস অ্যান্ড আনটিল আপনি ডায়ালাইসিসের পেশেন্টের সাধারণত প্রোটিনটা আমরা একটু বাড়িয়ে দিই যে 80 গ্রাম অথবা 100 গ্রামের মতো। ডায়ালাইসিসের পেশেন্টদের প্রোটিন খাওয়াটা রেস্ট্রিকশনটা আমরা কমিয়ে দিই, কিন্তু বাকি সমস্ত সাধারণ মানুষের যদি আপনি কিডনিকে আপনি রক্ষা করতে চান, আপনি যদি চান যে আপনার কিডনি খারাপ না হোক, তাহলে আপনাকে অবশ্যই প্রোটিনটাকে
যতটুকু মাত্রায় খেলে আপনার অসুবিধা হবে না অতটুকু Scientific যে way সায়েন্টিফিক আছে, যে way। সেই আর পানি ultimate যেটা সেটা তো বললামই, লবণ জাতীয় খাবার পরিহার করতে হবে এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট যত রকমের লবণের যে ব্যাপারটা আছে সেই জিনিসটা যাতে শরীরে অ্যাডজাস্টেবল অ্যামাউন্টে আমাদের শরীর পেয়ে থাকে সেরকম অনুযায়ী খাওয়াটা খেতে হবে। আচ্ছা ম্যাম, একটা বিষয় যে যাদের প্রস্রাবে ইনফেকশন হয় এবং রিকারেন্টলি দেখা যাচ্ছে ঘন ঘন, বিশেষ করে মহিলাদের মধ্যে আমরা দেখতে পাই যে ইউটিআইটা অনেক বেশি হয়, তারা এই রোজার সময়টাতে কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন? ইউটিআই পেশেন্ট সাধারণত ফিমেলদের বেশি। আমি আগেও বলছি যে ফিমেলদের কেন এত কিডনির সমস্যা, কারণ তাদের রিকারেন্ট ইউটিআই, তাদের বারবার প্রস্রাবে প্রদাহ হচ্ছে, প্রস্রাবে ইনফেকশন হচ্ছে এবং তা থেকে কিডনি একসময় অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হচ্ছে, ক্রনিক পাইলোনেফ্রাইটিস, কিডনিতেও ইনফেকশনটা পৌঁছে যাচ্ছে এবং তাদের ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে। তাহলে আমাদের তো প্রস্রাবে ইনফেকশনের উপরে বেশি গুরুত্বটা দিতে হবে যে এই প্রস্রাবে ইনফেকশনটা একবার হয়েছে দ্বিতীয়বার যাতে না হয়, সেই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে। যদিও ফার্টিলিটি এজে অথবা পোস্ট মেনোপজাল লেডিদের ইউটিআইয়ের হার বেশি, এই ক্ষেত্রে রোজায় যেটা করবে সেটা হচ্ছে হাইড্রেশন যেটা মেনটেন করা। যাদের ইউটিআই আছে তারা 4.5 লিটার, 4 থেকে 4.5 লিটার পানি সারা দিনে খাবে। সেহরিতে উঠলে অ্যাটলিস্ট, আমি বলি যে আপনি ঘুম থেকে উঠেই ওয়াশরুম করে এসে 1 গ্লাস পানি খেয়ে ফেলবেন, তারপরে তাহাজ্জুদ পড়ে আবার 1 গ্লাস খাবেন, তারপরে সেহরি পড়ে আবার 1 গ্লাস খাবেন, অ্যাটলিস্ট 3 গ্লাস পানি আপনার সেহরিতে খাওয়া হয়ে যাবে। তারপরে ইফতারের পর থেকে পরের দিন সেহরি পর্যন্ত আপনি যতক্ষণ জাগন আছেন প্রতি ঘন্টায় ঘন্টায় আপনি 1 গ্লাস করে পানি খান, তাহলে দেখা গেছে যে 10 থেকে 12 গ্লাস পানি রোজার মধ্যে মেনটেন করা যায়। হচ্ছে ডাবল ভয়েডিং, একবার প্রস্রাব করে টয়লেটে কিছুক্ষণ ওয়েট করবে, আবার যতটুকু প্রস্রাব ভিতরে যেন রিটেনশন যাতে না থাকে, কোনো প্রস্রাব যাতে না থাকে, প্রস্রাব করে দ্বিতীয়বার প্রস্রাব করে বের হয়ে আসবে। আর হচ্ছে ক্লিয়ার করে ভয়েড করবে, মানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, একদম এক লাইনে যদি বলি যে দর্শকদের জন্য আপনার কোনো মেসেজ দিতে পারা আছে কিনা? দর্শক, আপনাদের জন্য আমার একটাই কথা, সেটা হচ্ছে আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি প্রেশার থাকে এবং বংশগত কোনো কিডনি রোগী থাকে, আপনার বংশে কোনো কিডনির রোগ থাকে, বাবা মা অথবা ভাই বোন কারো থাকে, আপনি অবশ্যই কিডনি মনিটর করবেন। মনিটর করার জন্য যে কটা পরীক্ষার কথা আমি বললাম আপনি অবশ্যই 3 মাস পর পর অথবা 6 মাস পর পর এগুলো মনিটর করবেন যে আপনার কিডনিতে প্রোটিন যাচ্ছে কিনা। সাধারণত প্রস্রাবে ফেনা গেলে আমরা বুঝতে পারি যে কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে, এবং যাদের প্রস্রাবে ফেনা যাবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন অথবা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও এই পরীক্ষাটা অ্যাটলিস্ট করবেন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম কিডনি রোগ নিয়ে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।